আমি জাবেদ ইকবাল, 100টা শিশুর হত্যাকারী। আমি এই পৃথিবীকে ঘৃণা করি। আমি আমার কৃতকর্মের জন্য একদমই লজ্জিত নয়। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার কোনো আফসোস নেই, কারণ আমি 100টি শিশুকে হত্যা করেছি। সে আরো বলেছিল, আমি চাইলে 500 জন শিশুকে হত্যা করতে পারতাম। সেটা কোনো সমস্যাই ছিল না, টাকাও কোনো সমস্যা ছিল না। কিন্তু 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 আমি অঙ্গীকার করেছিলাম 100 জন শিশুকে হত্যা করার। তাই আমি আমার অঙ্গীকার কখনোই ভাঙতে চাইনি। তাই আমি 500 জন শিশুকে হত্যা করিনি। এগুলোই ছিল পাকিস্তানের লাহোর শহরে মধ্যবয়সী মুক্তির বলা শেষ কথা। তার আরো একটি বড় পরিচয় হলো সে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। শুধু পাকিস্তান কেন, গোটা বিশ্বের ইতিহাস ঘেটেও এমন বিকৃত মনস্ক খুনির সন্ধান খুব কমই পাওয়া যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওটি আমরা 8টি ভাগে ভাগ করব। প্রথম, প্রাথমিক জীবন। দ্বিতীয়, যেভাবে টোপ ফেলে দর্শন করত। তৃতীয়, যেভাবে এতগুলো অপরাধ করেও সবার চোখে ধুলো দিতে পেরেছিলেন। 4, কি কারণে জাবেদ ইকবাল উদ্বুদ্ধ হয়েছিল এমন বিভৎস সিরিয়াল কিলিংয়ে। 5, যেভাবে ধরা দেয় পাকিস্তান পুলিশের কাছে। 6, দেশব্যাপী বিক্ষোভ। 7, এক অদ্ভুত শাস্তির রায়। 8, মৃত্যু বা জীবনের সমাপ্তি। মুক্তির প্রকৃত নাম হচ্ছে জাবেদ ইকবাল। ব্যবসায়ী পিতার 8 সন্তানের মধ্যে ইকবাল ছিলেন ষষ্ঠ। তিনি লাহোরের রেলওয়ে রোডে অবস্থিত সরকারি ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। 1978 সালে ছাত্র থাকা অবস্থায় তিনি স্টিল রিকাস্টিং এর ব্যবসা শুরু করেন। তিনি পিতার ক্রয়কৃত শাহবাগ নামের একটি বাড়িতে আরো কিছু বালকের সাথে বসবাস করতেন। জাবেদ ইকবালের মূল টার্গেট ছিল 6 থেকে 16 বছর বয়সী বালকরা। 2001 সালে ডেইলি ডন পত্রিকায় প্রকাশিত তার নিজস্ব জবানবন্দি থেকে জানা যায় কিভাবে অপরাধগুলো করত সে। বালকদের আকৃষ্ট করতে একটি ভিডিও গেমস শপ চালু করেছিল সে। সেটি ছিল শাহবাগ এলাকার প্রথম গেমস শপ। আর সেখানে খুব কম দামে গেমস খেলার টোকেন দেওয়া হতো, আবার অনেককে বিনামূল্যে খেলতে দেওয়া হতো। তাই খুব অল্প সময়ের মধ্যে সেখানকার বালক সমাজে খুব নামডাক ছড়িয়ে পড়েছিল সেই গেমস শপটির। সব বালকেরই পরম কাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছিল সেটি। এরপর আরেকটি ফন্দি বের করেছিল সে। মাঝে মধ্যে ইচ্ছে করে মেঝেতে 100 রুপির নোট পেলে রাখতো সে, তারপর নজর রাখতো কে সেটি উঠিয়ে নেয়। এরপর ঘোষণা করত তার 100 রুপির নোট চুরি হয়েছে, তাই সবাইকে তল্লাশি করা হবে। এভাবে সহজেই চোরকে পাকড়াও করা হতো এবং তারপর তাকে একটি পাশের রুমে নিয়ে দর্শন করা হতো। কখনো কখনো দর্শনের পর দর্শিত ওই বালককে 100 রুপির নোট দিয়ে দেওয়া হতো। তবে ভিডিও গেমস দিয়ে খুব বেশি দিন কাজ চালানো সম্ভব হয়নি জাবেদ ইকবালের পক্ষে, কারণ কিছুদিন পরেই ওই এলাকার অভিভাবকেরা তাদের সন্তানের ভিডিও গেমস শপে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তার যেহেতু অর্থের কোনো অভাব ছিল না, পরবর্তীতে সে মাছের একটি অ্যাকুরিয়াম এবং একটি জিমও খুলে বসেছিল। জাবেদ ইকবাল মূলত সেসব গরিব ও রাস্তায় রাত কাটানো বালকদের তার লক্ষ্য হিসেবে বেছে নিত, যাদের পক্ষে পরিবার ছেড়ে পালিয়ে যাওয়া খুবই সম্ভব। এছাড়াও সে অনেক বালকদের সাথে পত্রিকা মারফত পত্র মিল্লাতিও করত। কম বয়সী বালকদের সাথে সিটির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলত সে। এরপর বিভিন্ন দামি উপহার সামগ্রী পাঠিয়ে তাদের মন জয় করত। পরে সে যখন সেসব বালকদের বলতো তার কাছে ছবি পাঠাতে, তারা সরল মনে তাদের ছবি পাঠিয়ে দিত। সেখান থেকে যে সকল বাচ্চাদের জাবেদ ইকবালের কাছে আকর্ষণীয় মনে হতো সে তাদেরকে অপহরণ করত। বালকদের অপহরণ করে সে তার শাহবাগের বাসায় নিয়ে যেত। সেখানে নেওয়ার পর প্রথমে বালকদের দর্শন করা হতো এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হতো। কিন্তু শুধু দর্শন আর হত্যা করে থামতো না সে।
তারপর মৃতদেহকে সে কেটে টুকরো টুকরো করত। ওই টুকরো টুকরো অংশগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করত, যাতে পৃথিবীর বুক থেকে বাচ্চাদের নাম ও নিশানা মুছে যায়। এরপর আর যে অংশগুলো থাকতো সেগুলো জাভেদ ইকবাল নদীতে ফেলে দিয়ে আসতো। তার বাসার দেয়ালে পুলিশ ও সাংবাদিকরা রক্তের দাগ দেখতে পেয়েছিল। আর মেঝেতে খুঁজে পাওয়া গিয়েছিল একটি চেন, যেটি দিয়ে বাচ্চাদের হত্যা করার পর টুকরো টুকরো করে কেটে ফেলা হতো। এছাড়া একটি প্লাস্টিকের ব্যাগও পাওয়া গিয়েছিল, যেটির ভিতর তার শিকারদের ছবি রাখা ছিল। আর দুটি বিশাল অ্যাসিডের ড্রামের ভিতর পাওয়া গিয়েছিল বাচ্চাদের দেহাবশেষ তথা হার্ডবোর্ড ইত্যাদি। বালকদের জামা কাপড়ের স্তূপ সযত্নে রাখা ছিল তার বাসায়। জাভেদ ইকবালের বয়স তখন মাত্র 20-এর কোটায় পড়েছে। তখন একবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল সে। তার নিজের ভাষ্য মতে আসলে সে ধর্ষণের সাথে জড়িত ছিল না, পুলিশ তাকে জোরপূর্বক ফাঁসিয়ে দিয়েছে। জাভেদ ইকবালের মা জাভেদ ইকবালকে খুব বেশি ভালোবাসতেন এবং তিনি সম্ভাব্য সবকিছু করেছিলেন ছেলেকে জেল থেকে বের করতে, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। অবশেষে জাভেদ ইকবাল যখন জেল থেকে বের হয় ততদিনে তার মা পুত্রশোকে হার্ট অ্যাটাক করে মারা যান। মায়ের মৃত্যুর সংবাদে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল জাভেদ ইকবালের মনে। পৃথিবীর প্রতি বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। জাভেদ ইকবাল ঠিক করেছিল তার মা যে যন্ত্রণা ভোগ করেছে তা আরো 100 জন মায়েরা ভোগ করবে এবং তারা বুঝতে পারবে তার মায়ের কষ্টটা কেমন হয়েছে। এরপরেই এই পরিকল্পনার মোতাবেক জাভেদ ইকবাল অপহরণ, ধর্ষণ ও 100 জন বালককে হত্যা করে। পুলিশ নিজেরা কিন্তু জাভেদ ইকবালকে ধরতে পারেনি। 1999 সালের শেষ দিকে সে নিজেই তার অপরাধের কথা স্বীকার করে একটি পত্রিকায় চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির সূত্র ধরে তাকে খুঁজে বের করতে বিশাল বড় ম্যান হান্টিং এর ব্যবস্থা করেছিল পাকিস্তান পুলিশ। তারা এমনকি ডজনখানেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল জাভেদ ইকবাল সন্দেহে, কিন্তু প্রকৃত জাভেদ ইকবাল বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত এই ইঁদুর বিড়াল খেলার সমাপ্তি ঘটেছিল সে নিজেই। মাসখানেক পর 1999 সালের 30 ডিসেম্বর ধরা দিয়েছিল সে, কিন্তু সরাসরি পুলিশ স্টেশনে না গিয়ে সে উপস্থিত হয়েছিল উর্দু সংবাদপত্র ডেইলি জাংয়ের অফিসে। সেখানে গিয়ে সে নির্লিপ্তভাবে বলেছিল, আমি জাভেদ ইকবাল, আমি 100টি শিশুর হত্যাকারী। এছাড়াও পত্রিকার অফিসের লোকদের হাতে জাভেদ ইকবাল একটি 32 পাতার ডায়েরি তুলে দিয়েছিল। সেখানে সে সবিস্তারে তুলে ধরেছিল কিভাবে বালকদের ধর্ষণ ও হত্যা করত সে। সেই সাথে তার কাছে সেই বালকদের ছবিও ছিল। মৃত বালকদের মায়েরা তাদের পরিজার টুকরা সোনামণিদের জামা কাপড় হাতে নিয়ে কাঁদছে। এরকম দৃশ্য দেখে পাকিস্তানের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। জাভেদ ইকবাল তার কর্মকাণ্ডের বিবরণ যখন একে একে প্রকাশ করতে থাকে তখন রীতিমতো শোরগোল পড়ে যায় চারদিকে। অবশ্য পুলিশের কাছে ধরা দেওয়ার কিছুদিন পরে নিজের দোষ অস্বীকার করে জাভেদ ইকবাল এবং সে দাবি করে সে নিছকই এক গল্প বানিয়ে বলেছিল, যাতে পাকিস্তানের ছেলেরা বাড়ি থেকে পালানোর চিন্তা মাথায় না আনে। এমন দৃশ্য দেখে পাকিস্তানের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ততদিনে পাকিস্তানের জনসাধারণের বুঝতে বাকি নেই জাভেদ ইকবাল মূলত মস্তিষ্ক বিকৃত একজন মানুষ। এতগুলো হত্যার পরও তার মধ্যে ন্যূনতম অপরাধ বোধ নেই, বরং সে এখন নিজের দোষ ডাকতে আকাশ কুসুম গল্প বানাচ্ছে। তাই সকলে আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে তার উপর। প্রত্যেকের মুখে একটাই কথা, তাকে ওই রকম কষ্ট দিয়ে মারা হবে যেরকম কষ্ট ওই নিরীহ নিষ্পাপ ছেলেরা সহ্য করেছে। বাস্তবিকভাবে 2000 সালের 16 মার্চ তারিখে বিচারপতি বক্সের প্রাথমিক রায়ে জনসাধারণের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছিল। তিনি বলেছিলেন জাভেদ ইকবালকে 100টা খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তার শাস্তি হলো তাকে 100 বার শ্বাসরোধ করে হত্যা করা হবে। এরপর তার শরীরকে 100 খণ্ডে খণ্ডিত করা হবে। তারপর খণ্ডিত অংশগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করা হবে, ঠিক যেমনটা সে ওই বালকদের সাথে করেছিল।
বিচারপতি আরো নির্দেশ দিয়েছিলেন জাভেদ ইকবালকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেওয়া হবে লোকসমুদ্রের মাঝখানে। এজন্য তিনি বেছে নেন জাতীয় স্মৃতিসৌধ মিনারে পাকিস্তানের পাশের বড় পার্কটিকে। অবশ্য পাকিস্তানের সুশীল সমাজ এমন নৃশংস রায় মেনে নিতে পারেনি। পাকিস্তানের তৎকালীন ইন্টেরিয়র মিনিস্টার মঈনুদ্দিন হায়দারও এ রায়ের সমালোচনা করে বলেছিলেন এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে। তিনি আরো বলেছিলেন, আমাদের দেশে এইরকম শাস্তি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। সকল আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে কোনো অদ্ভুত শাস্তি নয়, জাভেদ ইকবালকে চিরাচরিত পদ্ধতিতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। সেই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু তার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জাভেদ ইকবাল তার শাগির্দ সাজিদকে সাথে নিয়ে জেলের ভিতরে আত্মহত্যা করে বসে। এভাবেই পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারের জীবনের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো রহস্য উন্মোচনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।